হাদি হত্যার প্রতিবাদে শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে মানুষের ঢল, খুনিদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি। যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করে, আর নয়তোবা আমরা এই বিষয়ে আরো বেশি সোচ্চার হব। আজকে কিন্তু বিপ্লবীদের নিরাপত্তা নাই, আজকে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নাই। হাদির মরদেহ নিয়ে রওনা হয়েছে বিমান। সারা দেশের মসজিদ, মন্দির সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা। কাল রাষ্ট্রীয় শোক, দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান সরকারের। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, অগ্নিসংযোগ। প্রকাশ হয়নি দুটি পত্রিকায়। দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোন আলাপ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত সংবাদ জানাবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। তাছাড়া সকাল থেকে যারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেতৃত্ব দেন জুমার নামাজের। এরপর ওসমান হাদির গায়েবানা জানাজাও পড়েন। করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। অপরাধীদের দেশে ফিরিয়ে এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিও তুলেন তারা। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। ডাকসু, ইসলামী ছাত্র আন্দোলন ও এনসিপির আহ্বানে সাড়া দিয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ। জুলাই কিন্তু দমে যায়নি, আপনারা ভুল করবেন না। চেয়ারে বসে গেছেন মানে ইটস ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের আজকে হোক কালকে হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। তারপরে আপনাদের কি হবে বা এখনো আপনাদের কি হবে? এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না। অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। দর্শক, সহকর্মীদের কাছ থেকে জানবো আগ্রাসন বিরোধী সমাবেশের আরো তথ্য। শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন, যাচ্ছি তার কাছে। অহন, সমাবেশে বক্তারা কি বলছেন? কোন কোন সংগঠন যোগ দিয়েছে সমাবেশে? নানান সংগঠন যোগ দিয়েছে, বিশেষ করে ইনকিলাব মঞ্চ তো আছে এবং ডাকসুর যে নেতৃবৃন্দ তারাও আছেন এবং আশেপাশে আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখেছি। শুধু সংগঠন রাজনৈতিক দলেরও অনেক নেতাকর্মীরাও তারা এসেছেন এখানে। নেতাকর্মীরা কিংবা যারা বক্তব্য দিচ্ছেন তারা মূলত একটি কথা বলার চেষ্টা করছেন বারবার, ভারতের আধিপত্যবাদ সেই বিষয়টি এবং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস কিংবা বাংলাদেশের রাজনৈতিক সব বিষয়ে ভারতের হস্তক্ষেপ, সেই বিষয়গুলো তারা বলছেন এবং তারা করছেন এই ভারতের হস্তক্ষেপ আছে সেটি থেকেই বাঙালিকে মুক্ত করতে হবে, সেই বিষয়ে কথা বলেছিলেন হাদি। তারা জানাচ্ছিলেন হাদি ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জন্যই তাকে হত্যা করা হয়েছে। তবে তাকে হত্যা করার মধ্য দিয়েই যে বাংলাদেশের বাঙালির জনসাধারণের যে ক্ষোভ সেটিকে কোনোভাবেই দমন করা যাবে না, সেই কথা তারা বলছেন। একই সাথে তারা জানাচ্ছেন যদি এই সরকার কিংবা আগামীতে যেসব সরকার আসবে তারা যদি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেয়, তাদেরকেও তারা কোনোভাবেই রাষ্ট্রীয় যারা কোনোভাবেই তাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দেবে না, এমন কথা তারা বলছিলেন। একই সঙ্গে আমরা দেখছিলাম গানে গানে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই শাহবাগ চত্বর যেন একটি অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গেছে, সেই কথাও তারা বলছিলেন। এবং আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশ আমি যেমন শুরুতে বলছিলাম, বিভিন্ন দল, বিভিন্ন মত ধর্মের মানুষরা এখানে জড়ো হয়েছেন। সেটি গতকাল থেকেই যখন আমরা জেনেছি যে হাদি আর নেই, তখন থেকে কিন্তু এই পরিস্থিতি শাহবাগে। এবং আমরা জানি যে আগামীকাল তার দাফন হবে এবং তার আগে পর্যন্ত এই যে শাহবাগ চত্বরে এত মানুষের এত সমাগম,
সেটি ততক্ষণ পর্যন্ত থাকে কিনা সেই বিষয়গুলো তারা বলছেন। যদিও এখানে মূলত ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এরাই মূলত এসেছেন, বেশিরভাগ তাদেরকেই দেখা যাচ্ছে। সাধারণ মানুষও এখানে এসেছেন এবং এই তাদের যে ক্ষোভের কথা সেইগুলো জানাচ্ছিলেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে তারা জানেন। যদিও আমরা জানি যে মূলত এই হত্যার বিরুদ্ধেই তারা কথা বলছেন এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে আসামিদের, সেই কথাও জানাচ্ছিলেন। মারফি, অহন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ আপনাকে। সিঙ্গাপুর থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585। স্থানীয় সময় বিকেল 4:03 চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি, যা ঢাকায় পৌঁছানোর কথা সন্ধ্যা 6টার দিকে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে মরদেহ দেশে আনার ক্ষেত্রে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছানোর পর সর্বসাধারণের সাক্ষাতের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শরীফ ওসমান হাদি। আগামীকাল শনিবার জোহরের নামাজের পর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এই ঘটনায় শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য 12 ডিসেম্বর পুরান পল্টনের বিজয়নগরে গণসংযোগ চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজে জরুরি অস্ত্রোপচার শেষে পরিবারের অনুরোধে চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। হযরত শাহজালাল বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, ইনকিলাব মঞ্চ থেকে ঘোষণা ছিল বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান নেওয়া হবে, সেখানকার অবস্থা কেমন দেখছেন? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসলে আমি আপনাদেরকে যেটি জানাতে চাই, যেটি এই মুহূর্তে এই বিমানবন্দর এলাকায় বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে এখানকার সবশেষ সংযোজন বা তথ্যগুলো, সেটি আসলে বেশ কয়েকটি বাহিনীর সমন্বয় এবং এখানে সেনা মোতায়েন ইতিমধ্যে হয়েছে। সেনাবাহিনীর সমন্বয়ে র্যাব, পুলিশ এবং এপিবিএনের সদস্যরা এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তো আছেনই। সেই বিষয়টি একটু দেখাতে চাই। একই সাথে বলতে চাই, ঠিক বিজি অর্থাৎ বাংলাদেশ বিমানের যেই বিশেষ ফ্লাইটটি, সেটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে BG585, যেটি 6:05 নাগাদ আসলে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূলত অবতরণ করতে পারেন এখন পর্যন্ত সম্ভাব্য সূচি সেটি। এবং সেটিকে ঘিরে এখানে আসলে বেশ কয়েক স্তরের নিরাপত্তা যেমন রয়েছে। আমরা শুনেছিলাম যে এখানে আসলে পুরো বিমানবন্দর থেকে হাদির জন্য বিশেষ করে শাহবাগ পর্যন্ত যাওয়ার জন্য যেই পথটি, সেই পথটিকে আসলে যথেষ্ট সচেষ্ট রাখবার জন্য এবং সেটিকে সাবলীল রাখবার জন্য, যাতে করে কোনো ধরনের সময় বিলম্বিত না হয়, সেই প্রেক্ষিতটা নিশ্চিত করবার জন্য কিন্তু আলাদা বিশেষ ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে এখন পর্যন্ত এখানে নামার পরে কী ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে এবং তার সাথে মূলত সফর সঙ্গী হিসেবে দুজন গিয়েছিলেন এবং একই সাথে গতকাল রাতেও কিন্তু তার বড় ভাই তিনিও সিঙ্গাপুরে গিয়েছেন। অর্থাৎ এবারে আসার সময় আসলে 3 জন আসছেন সফর সঙ্গী হিসেবে শরীফ ওসমান হাদির মরদেহের সাথে। এবং তারপরে এখানকার আনুষ্ঠানিকতা, হয়তো সরকারের বেশ কয়েকটা আনুষ্ঠানিকতা রয়েছে এখানে বিমানবন্দরে, সেটি সম্পন্ন করে মূলত আপনি যেমনটি জানাচ্ছিলেন এখান থেকে নিয়ে যাওয়া হবে শাহবাগে এবং তারপর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের এখানে সর্বস্তরের মানুষের জন্য হাদিকে একবার দেখবার জন্য সেটিকে রাখা হবে। ফলে এখানে এখনও আনুষ্ঠানিকতা কিংবা নিরাপত্তা বলয়টি আসলে সময়ের সাথে সাথে সেটি বাড়ানো হচ্ছে। 6:05 অর্থাৎ যখন আরও সময়টা কমে আসবে, হয়তো সেই নিরাপত্তা বলয় কিংবা হাদির সমর্থকরা তারাও হয়তো বিমানবন্দরের আশেপাশেই আরও হয়তো জড়ো হবেন। রেজা, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকাবহ পরিবেশ। খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা কোনোভাবে মেনে নিতে পারছেন না অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু। সদ্য হাস্যোজ্জ্বল হাদির মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় থাকার কারণেই হাদিকে হত্যা করা হয়েছে। হাদির জানাজা ও দাফনের বিষয়ে দেশবাসী যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলেও জানান স্বজনরা।
হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে না দিবে ততক্ষণ পর্যন্ত পুরো বাংলাদেশ অচল থাকবে। আমরা অতীতে অনেক অবহেলার কথা শুনছি, কিন্তু এবার আর কোনো আমরা অবহেলার কথা শুনতে চাই না। আমার ভাইকে যারা শহীদ করেছে, আমরা চাই যেই আসামি ধরা পড়েছে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে ফাঁসি দিতে হবে, এবং যেই আসামি এখনো পলাতক আছে তাদেরকে ধরে এনে তাকে দ্রুত ফাঁসি দিতে হবে। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকা সহ সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মুসল্লিরা অংশ নেন। রাষ্ট্রীয়ভাবে এই বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মসজিদে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দোয়া মোনাজাতে অংশ নেন। এছাড়া ঢাকেশ্বরী মন্দিরে ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীর সাধারণ মানুষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রুহের মাগফিরাত কামনা করে মাদারীপুর, রংপুর, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হয়। কিছু বিচ্ছিন্ন ও উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার গণহিংসা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। দুপুরে এক বিবৃতিতে সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। ভাষণে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। একই সাথে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। শুক্রবার দুপুরে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বর্তমান সময়কে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়। বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে জাতি। যারা বিশৃঙ্খলায় লাভবান হয় তাদের হাতে রূপান্তরকে ব্যাহত হতে দেয়া যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, এগুলো পবিত্র জাতীয় অঙ্গীকার। সেই স্বপ্ন বাস্তবায়নের পথেই শহীদ হয়েছেন শরীফ ওসমান হাদি। তার আত্মত্যাগ ও স্মৃতিকে সম্মান জানাতে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকার গ্রহণের আহ্বান আসে বিবৃতিতে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। অগ্নিকাণ্ডের পর প্রথম আলো আর ডেইলি স্টারের অনেকটা অংশ এখন ধ্বংসস্তূপ। অবকাঠামোর ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিও। এভাবে পত্রিকা দুটিতে হামলা ভাঙচুরের ঘটনা ব্যথিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। জানান, এমন হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজও। সবটুকু পুড়ে ছাই, তবুও জ্বলজ্বলে গণমাধ্যমটির নাম। বৃহস্পতিবার রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি প্রথম আলো, ডেইলি স্টারে ভাঙচুরের পর আগুন দেয়া হয়। পুড়ে যায় প্রথম আলোর একটি ভবন। ডেইলি স্টারের ৩য় তলা পর্যন্ত পৌঁছায় আগুনের তীব্রতা। তাপ আর ধোঁয়ার কারণে বের হতে পারেননি অনেক সংবাদকর্মী। ছাদ থেকে উদ্ধার করা হয় তাদের। পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি আর আর্কাইভ। আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন 2জন ফায়ার ফাইটার। প্রতিষ্ঠান দুটি পরিদর্শন করেছে সংশ্লিষ্টদের পাশাপাশি বিশিষ্টজনরাও। সেখানে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক সেলিম খান। মব সৃষ্টি করে এমন ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে নাগরিক সমাজ। তারা বলেন, পরিকল্পিতভাবেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। আজকে যদি আপনাদের মনে হয় যে আজকে প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট আক্রান্ত হলে আপনাদের সুবিধা, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই প্রতিশোধ পরায়ণতা কোনোভাবেই কোনো মানুষকে এই প্রতিশোধের আগুন থেকে বেঁচে থাকতে দেবে না।
বাংলাদেশকে যারা পরিষ্কারভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এখানে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশকে আবারও শেখ হাসিনার কায়দায় বিভাজন করার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, দেশের শীর্ষ দুটি প্রতিষ্ঠানে এমন ভাঙচুর স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলেন, ভাঙচুরে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। কিন্তু এই যে ভাঙচুর করা, পুরানো, এটা তো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এইটা অনাকাঙ্ক্ষিত। সকলকে ধৈর্য ধরে যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য আমি আহ্বান করি। হামলা ভাঙচুরের কারণে প্রকাশনা বন্ধ রেখেছে পত্রিকা দুটি। অনলাইনেও তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। এদিকে সংবাদ মাধ্যম দুটির পাশাপাশি বৃহস্পতিবার হামলা চালানো হয় ছায়ানটেও। সেখানেও সব ধরনের কার্যক্রম স্থগিত। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সহকর্মীদের কাছ থেকে জানবো আগ্রাসন বিরোধী সমাবেশের আরো কিছু তথ্য। শাহবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, এই মুহূর্তে সমাবেশের কি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন আমাদের এই বিষয়ে। মারফি, এই মুহূর্তে আসরের ওয়াক্ত এবং আগ্রাসন বিরোধী সমাবেশে যারা যোগ দিয়েছেন তারা সবাই এখানেই, অর্থাৎ যেই মোড়টিতে সমবেত হয়েছেন সকাল থেকে, সেই মোড়টিতেই যে যেখানে ছিলেন ঠিক সেভাবেই দাঁড়িয়েই আসরের যে নামাজ, সেই নামাজ আদায় করছেন। এবং এখানে মূলত আগ্রাসন বিরোধী সমাবেশের ডাকসুর নেতৃত্বে যারা ডাকসুর সাদিক কায়েম সহ আপ বাংলাদেশের নেতৃবৃন্দরা রয়েছেন, এবং তার পাশাপাশি এখানে সর্বস্তরে, যেহেতু ডাকসুর পক্ষ থেকে সব রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে এসে সবাইকে এই আগ্রাসন বিরোধী সমাবেশে যোগ দিতে বলেছিলেন, সেই হিসেবে এখানে যে শুধু ডাকসুর নেতৃবৃন্দ তাদের নেতৃত্বেই এই সমাবেশটি হচ্ছে সেটি নয়, এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এখানে এসেছেন এবং সমাবেত হয়েছেন। মূলত ইসলামী ছাত্র আন্দোলন একদিকে সমাবেশ করছিল নামাজের পরপরই, এবং তারপরে দুটি সমাবেশেই মূলত পরে একত্রিত হয়ে এখন এই নামাজের ঠিক আগে একত্রিত হয়ে সমাবেশটি চলছিল। এবং সেখানে কিছুক্ষণ আগে ডাকসুর যে সাধারণ সম্পাদক তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশে দিল্লির যে তাবেদারি, সেই দিল্লির তাবেদারি আর চলতে দেওয়া হবে না, এবং দিল্লির তাবেদারি যারা করার চেষ্টা করবে তাদেরকেও আসলে যে কোনোভাবে প্রতিহত করা হবে। এবং এর পাশাপাশি এই সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। ওসমান হাদির হত্যা টার্গেট কিলিং বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডাক্তার জাহিদুর রহমান। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তারেক রহমান সহ যারা ঝুঁকিতে রয়েছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন ডাক্তার জাহিদ। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার বিষয়ে ডাক্তার জাহিদ বলেন, পত্রিকাগুলোর বিরুদ্ধে সমালোচনা থাকলেও অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত বলেন তিনি। আলোর বিরুদ্ধে প্রচুর সমালোচনা, ডেইলি স্টারের বিরুদ্ধে প্রচুর সমালোচনা ছিল, যেটা ভেঙে আগুন লাগিয়ে দেওয়া যায় নাই। এমনকি ডেইলি স্টারে সাংবাদিকদের এবং অন্যান্য কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছিল। তো এই যে পরিস্থিতি হচ্ছে, এই স্টেবিলিটিটা দরকার। সুতরাং আমি মনে করি জনাব তারেক রহমানের ব্যাপারে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া দরকার, এবং তারকে হত্যা করে ফেলতে হবে এই ধরনের ঝুঁকি বা এই ধরনের ইচ্ছে অনেকের থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমি মনে করি এসএসএফ এর কথা এসছে, তাকে এসএসএফ এর নিরাপত্তাই দেওয়া উচিত। তো তারেক রহমান না, যারা ঝুঁকিতে আছেন প্রত্যেকের ব্যাপারেই সিরিয়াস পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করলেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, কি বললেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মারফি, গতকালও তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন, আজও করেই এই গুলশানী বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এসেছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ।
তিনি যেমনটি জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক হিসেবে বা স্মরণীয় করে রাখার জন্য দলের যাবতীয় প্রস্তুতি সেটি সম্পন্ন হচ্ছে এবং সারা দেশ থেকে অগণিত নেতাকর্মী সেদিন রাজধানীতে আসবেন। তিনি অর্থাৎ তারেক রহমান বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে আসার পথের এই সময়টুকুতে যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বা নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই বিষয়েও যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে বা সেসব সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। সেই সঙ্গে সালাউদ্দিন আহমদ আরও যেটি বলছেন যে 300 ফিটে অর্থাৎ এয়ারপোর্ট থেকে আসার পরে খিলগাঁও পার হয়ে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পথেই বসুন্ধরার গেটটার সেই জায়গাগুলোতে আসলে একটি সমাবেশের মতোই হবে যেটিকে আসলে বিএনপি সমাবেশ বলছে না, বলছে সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 17 বছর পর দেশে ফিরে তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন নেতাকর্মী সাধারণ মানুষ সেসবের প্রতি, এবং সেই আয়োজন বা সেই স্থানটুকু আসলে নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও যেটি বলেছেন যে আপনি জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঘটনা, সেই গুলিবিদ্ধের ঘটনায় তারা বলছেন যে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের এক ধরনের শঙ্কা প্রকাশ করছেন, বলছেন একটি রাজনৈতিক দল এটিকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে যেটি সাধারণ জনগণ চিহ্নিত করেছে। এবং সেই সঙ্গে সালাউদ্দিন আহমদ এটিও বলছেন যে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাটি সারা দেশেই আসলে এক ধরনের সাধারণ মানুষের মধ্যে তাদের অনুভূতিতে প্রভাব ফেলেছে, কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলোর উপর হামলা কিংবা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ব্যক্তির উপর যে কোনো ধরনের হামলা সেসবের নিন্দাও জানাচ্ছেন তারা। বলছেন সেটি আগামী নির্বাচনকে বানচালের এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বা মৃত্যুকে ব্যবহার করে। মারফি। রবিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।